দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। প্রতারণার মামলায় ইভ্যালির সিইও চেয়ারম্যানের 3 দিনের রিমান্ড। রাসেল চেয়েছিলেন কোম্পানি দেউলিয়া ঘোষণা করতে। গ্রেপ্তারকৃত রাসেল জানায় ইভ্যালির বর্তমান অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে প্রায় 1000 কোটি টাকা দেওয়ার কথা জানায়। পাওনার দাবিতে গ্রাহক মার্চেন্টদের বিক্ষোভ, ইভ্যালির দায় এড়াতে পারে না সরকার, মন্তব্য আইনজীবীর। ব্যবস্থাপনার দায়িত্ব নিতে পারেন যিনি কিংবা অন্য আরেকটা কোম্পানি ভালো তারাও নিতে পারে, তাদেরকেও দেয়া যেতে পারে। জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার পথে ফিনল্যান্ডে প্রধানমন্ত্রীর 2 দিনের যাত্রা বিরতি। রোববার রওনা দেবেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে। শিক্ষক নিয়োগে যোগ্যতার চেয়ে প্রাধান্য পাচ্ছে তদবির, ছাত্র নেতাদের কথায় চলেন অনেকে, আওয়ামী লীগের সেমিনারে বললেন 2 মন্ত্রী। নোয়াখালীতে মাঠে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 4 জনের মৃত্যু। পল্লী বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুতায়িত হয়েছিল ক্ষেতের পানি। শরীয়তপুরে 2 বছরের শিশুকে খুন করে নির্মাণাধীন টয়লেটে পুঁতে রাখলেন চাচি। জমিসহ পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ড বলছে পুলিশ। থানায় জিজ্ঞাসাবাদ করাতে সে স্বীকার করে যে বাচ্চাটা তার নিজের ঘরের মধ্যে এরকম মাটির নিচে পুঁতে রেখেছে। দর্শক এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। সাফ ফুটবলের জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো জেমি ডেকে। অন্তর্বর্তী কোচ হচ্ছেন বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজন। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় 3 দিনের রিমান্ডে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল এবং তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন। দুপুরে গুলশান থানা তাদেরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেছে। এর আগে ব্রিফিংয়ে র্যাব জানিয়েছে দায় দেনা সহ কোম্পানি বিক্রি অথবা দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল সিইও রাসেলের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান ইভ্যালির দেনার পরিমাণ 1000 কোটি টাকা হলেও ব্যাংকে আছে মাত্র 30 লাখ টাকা। তবে এই টাকা গ্রাহকদের কিভাবে পরিশোধ করা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেনি রাসেল। প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় বৃহস্পতিবার গ্রেফতারের পর ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনকে রাখা হয় র্যাব সদর দপ্তরে। রাতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিকল্পিতভাবে গ্রাহক প্রতারণার কথা স্বীকার করেন রাসেল। জানান এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির দায় 1000 কোটি টাকার বেশি হলেও ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র 30 লাখ টাকার মতো। অস্বাভাবিক দায় দেনার কারণে নিজেকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনার কথা জানান তিনি। কোম্পানি তার প্রতিষ্ঠা লগ্ন হতে একটি লোকসানি কোম্পানি। কোনো ব্যবসায়িক লাভ এ যাবৎ পর্যন্ত তিনি করতে পারেন নাই। গ্রাহকদের অর্থ দিয়েই তিনি তার যাবতীয় ব্যয়, বেতন, নিজস্ব খরচ নির্বাহ করতেন। শিশুদের ব্যবহার্য যে প্রতিষ্ঠানটি ছিল, এই প্রতিষ্ঠানটি সে 2017 সালে বিক্রি করে সে মাত্র 1 কোটি টাকা পায়। সে এই যৎসামান্য টাকা দিয়ে সেই ইভ্যালি কার্যক্রম চালু করে। র্যাব জানায় ওয়ান ম্যান শো প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ এশিয়ায় পরিচিত করার লক্ষ্যে বিভিন্ন স্থানে স্পন্সর করতে ইভ্যালি। তবে এর পেছনে কোনো প্রভাবশালী মহলের ইন্ধন এখনো পাওয়া যায়নি। অর্থ পাচার বা বিদেশে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনার বিষয়েও স্পষ্ট কোনো তথ্য মেলেনি জিজ্ঞাসাবাদে। তবে এসব বিষয়ে বিএফআইইউ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্তের সুযোগ আছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এবং আপনারা জানেন যে অর্থ পাচার বা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে কোনো পাচার হয়েছে কিনা এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও কাজ করার সুযোগ রয়েছে। তার মাধ্যমেও তারা যাচাই বাছাই করতে পারবে যে তার কোনো ধরনের অর্থ অন্য কোনো দেশে পাচার হয়েছে কিনা। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি আমাদেরকে বলেছেন, উনি আমাদেরকে যেটা বলেছেন যে এ পর্যন্ত কোনো অর্থ উনি বিদেশে পাচার করেন নাই। বিষয়টি আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় গ্রাহকের অর্থ ফেরত পাওয়ার উপায় নিয়ে কোনো তথ্য দিতে পারেননি র্যাব কর্মকর্তারা। আমরা মনে করি যে যেহেতু এখানে গ্রাহকদের কষ্টার্জিত টাকা, গ্রাহকদের যে লব্ধকৃত টাকা তারা প্রতারণা করেছে, আমরা মনে করি বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে, আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঠিক নিশ্চয়ই একটি ব্যবস্থাপনা করা হবে।
সংবাদ সম্মেলনের পর রাসেল ও তার স্ত্রীকে গুলশান থানায় সোপর্দ করা হয়। বিকেল 3টার দিকে আদালতে হাজির করা হলে প্রত্যেককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আইনের ধারা অনুযায়ী যে এখানে আত্মসাৎ কিংবা চিটিংয়ের কোনো লায়াবিলিটি অ্যারাইজ করে না, এটা পিওরলি একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট। কারণ আমরা কন্ট্রাক্টে কি দেখি, একটা দোকানে যদি আমরা পণ্য অর্ডার দেই, যদি দিতে দেরি করে তাহলে কিন্তু আবার অনেক সময় নেয়। সময় নিলে আমরা সেই দোকানদার কিন্তু সময়টা মঞ্জুর করেন। ঘটনা দরকার, এই ঘটনার পিছনে শুধু এখানে এমডি বা যে চেয়ারম্যান শুধু না, আর অন্যান্য এর পিছনে আরও তাদের একটা শক্তি আছে। এখানে কারা কারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং কেন তারা এই কাজগুলি করছে, এগুলো উদ্ঘাটনও দরকার। রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা কার্যকরে পুলিশকে নির্দেশ দেন আদালত। বুধবার রাতে গুলশান থানায় অর্থ আত্মসাতের অভিযোগে রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ইভ্যালির এক গ্রাহক। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে পাওনার দাবিতে আজও বিক্ষোভ করেছে ইভ্যালির গ্রাহক মার্চেন্টরা। দুপুরে সিএমএম কোর্টের সামনে বিক্ষোভ করেন তারা, এরপর শাহবাগে এসেও বিক্ষোভ করেন পাওনাদাররা। ভুক্তভোগীরা বলেছেন, পাওনা আদায়ের লক্ষ্যে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি। এ সময়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। ডিজিটাল ব্যবসার নতুন ফাঁদ পেতেছিল ইভ্যালি। তাতে সর্বশান্ত হয়ে কয়েক হাজার গ্রাহক ও বিক্রেতা প্রতিষ্ঠান, কিন্তু তাদের টাকা ফেরতের দায়িত্ব কেউ নিচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, তৃতীয় কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ইভ্যালি কোম্পানি সঠিক উপায়ে পরিচালনার দায়িত্ব দেওয়া সম্ভব। তখন মার্চেন্ট ও গ্রাহকের টাকা ফেরত আসবে তার মুনাফা থেকে। যদিও আইনজীবীরা বলছেন, ক্ষতিপূরণের দায় এড়াতে পারে না সরকারও। পণ্য কিনলেই অস্বাভাবিক ডিসকাউন্ট, 100 থেকে 150% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে নানা উপহারের ছড়াছড়ি। সাইক্লোন, থান্ডারস্টর্ম, আর্থকোয়েকের মতো নানা লোভনীয় অফারে মানুষকে বিভ্রান্ত করেছে ইভ্যালি। অর্থ দিয়েছে গ্রাহক, পণ্য দিয়ে বিনিয়োগ করেছেন মার্চেন্টরাও, কিন্তু পুরো অর্থ ফেরত পাননি কেউ। সাম্প্রতিক ঘটনায় সবার উদ্বেগ আরও বেড়েছে। অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গ্রেফতার ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন। দীর্ঘ আইনি জটিলতার মুখে গ্রাহক ও মার্চেন্টরা। প্রশ্ন হচ্ছে, তারা কিভাবে টাকা ফেরত পাবেন? যদি ওরা গ্রেপ্তারি করে ফেলে তখন টাকা কেমনে আসবে? আমি একটা গ্রুপের অ্যাডমিন, ওই গ্রুপে আছে একজনে 35টা R15 অর্ডার আছে, প্রায় 60 লাখ টাকার মতো অর্ডার। অরেঞ্জ আমরা আসলে কি দেখেছি, গ্রেপ্তার করার পরে গ্রাহকরা আন্দোলন করেছে, এখনো পর্যন্ত কিন্তু একটা সুষ্ঠু সমাধান আসে না। তো এইটা আপনারা মাগনা দিয়ে দিলাম, তাইলে এই লেনদেন না জায়েজ না জায়েজ বলেন। এবার এর আগে MLM ব্যবসার নামে ডেস্টিনির অনিয়মের নজির দেখেছে বাংলাদেশ। গাছ, শেয়ার কিংবা জমি বিক্রির নামে তারা সর্বশান্ত করেছে অনেককে। সম্প্রতি ওয়াজ মাহফিলের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা সংগ্রহ করে তা আত্মসাতের অভিযোগ ওঠে এহসান গ্রুপের বিরুদ্ধে। কিন্তু প্রচলিত আইনি জটিলতায় এসব টাকা ফেরত পাবার নজির খুব একটা নেই, লাভ হয় না নানা মহলে ধর্ণা দিয়েও। ডেস্টিনির ইএস গ্রুপ, যারা যে সমস্ত বড় বড় ফাইন্যান্সিয়াল ক্রাইম গুলো হয়েছে, তাদের কোনো গ্রাহক তাদের টাকা, তাদের ফাইন্যান্সিয়াল কোনো পেয়েছেন বলে তো আমার জানা নেই। আমি গ্রাহকদের জন্য কোনো সুবার্তা এই মুহূর্তে দিতে পারি না, আমার অভিজ্ঞতা থেকে বলি। ওই কোম্পানিগুলো খুব সেইভাবে ওদের যে সমস্ত বিজনেস ছিল সেগুলো বোধহয় রান করেনি, আমরা মানে শুনি না যে রান করেছে। সম্প্রতি ইভ্যালি সহ 10টি ই-কমার্স কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু এর দায় নিতে রাজি নয় সরকার। প্রশ্ন হচ্ছে, তাহলে গ্রাহক ও মার্চেন্টদের টাকা ফেরত দেবে কে? ব্যবস্থাপনার দায়িত্ব নিতে পারেন যিনি, কিংবা অন্য আরেকটা কোম্পানি ভালো, তারাও নিতে পারে, তাদেরকেও দেয়া যেতে পারে। হ্যাঁ, কারণ সাধারণ ব্যক্তি ধরেন সবার তো আর এই ধরনের ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা বা দক্ষতা থাকে না, সেই জায়গায় সেরকম দক্ষ কোম্পানি বিশ্বস্ত তার কাছেও দেওয়া যেতে পারে। সরকারকে তো দায় নিতেই হবে, কারণ কি দেখেন, এটা তো এমন না যে আপনি অলনেসে নেন, আপনি হঠাৎ করে ধূমকেতুর মধ্যে উঠে আলো জ্বলে সে আলো নেমে গেল, এটা না। ইভ্যালি দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করছে দেশে, এবং এটা নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়াতে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। এমন একটা ফাইন্যান্সিয়াল ব্যবস্থা চলছে, সরকার জানে না, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার এখন বলবে যে সমস্ত গ্রাহকদেরকে পটে ফেলে এখন বলবে যে আমরা এর দায় নেব না, এটা তো হতে পারে না। জুলাই পর্যন্ত মার্চেন্টদের কাছে ইভ্যালির দেনা প্রায় 205 কোটি টাকা। এতে সম্পৃক্ত দেশের প্রায় 25,000 বিক্রেতা প্রতিষ্ঠান এখনও সেই টাকার হদিস পায়নি বাংলাদেশ ব্যাংক ও দুদক। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘের 76তম অধিবেশনে যোগ দিতে 2 দিনের যাত্রা বিরতির জন্য ফিনল্যান্ডে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল 4টার দিকে দেশটির রাজধানী হেলসিঙ্কির ভান্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ভিভিআইপি ফ্লাইটটি।
বিমান থেকে নামার পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল 9:23 প্রধানমন্ত্রী বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা থেকে হেলসিঙ্কির উদ্দেশ্যে রওনা দেন। সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 24 সেপ্টেম্বর যোগ দেবেন জাতিসংঘের অধিবেশনে, ভাষণ দেবেন বাংলায়। এবারের বক্তৃতায় ধনী গরিব সব দেশের মানুষের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করার তাগিদ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকেই ঘটনাচক্রের শিক্ষকতা পেশায় আসছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বলেছেন, জীবনের লক্ষ্য থেকে এই মহান পেশায় আসা উচিত। শিক্ষার্থীদের উপর থেকে চাপ কমাতেই শিক্ষাক্রমে পরিবর্তন বলে জানান তিনি। আর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার থেকে তদবিরই প্রাধান্য পাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, শিক্ষকরা এখন ছাত্রনেতাদের কথায় চলেন। শিক্ষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপকমিটি। সেমিনারে বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন অতিথিরা। আলোচনায় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেন, শিক্ষার্থীদের উপর লেখাপড়া যাতে অতিরিক্ত চাপের রূপ না নেয় সেই কারণেই পরিবর্তন করা হয়েছে শিক্ষা ব্যবস্থার। আমরা ব্লেন্ডেড এডুকেশনের কথা বলছি। করোনা এসে আমাদেরকে সেই যেটি আমরা 5 বছর পরে হয়তো করতাম সেটাকে এখন নিয়ে এসেছে। কাজেই করোনার সংকটের মধ্যেও একটা বিপুল সম্ভাবনা আমাদের জন্য বিপুল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। জীবনের লক্ষ্য নিয়েই শিক্ষকতা পেশায় আসা উচিত বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আমি সত্যি মনে করি আমাদের দেশের শিক্ষকদের মধ্যে একটি বড় অংশ বর্তমানে তারা ঘটনাচক্রের শিক্ষক। অন্য কোনো পেশায় অনেকেই যেতে পারেননি, শিক্ষকতা কোনোদিন তারা চাননি, কিন্তু তারা শিক্ষকতা এসেছেন। সেইখানে আমরা চাই যে যিনি শিক্ষকতা পেশায় আসবেন তিনি তার জীবনের লক্ষ্যই হবে শিক্ষকতা পেশা, এবং সেই লক্ষ্য নির্ধারণ করেই তিনি আসবেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শিক্ষা দিবসে ছাত্র সংগঠনের কোনো আয়োজন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই বিষয়গুলো মনে রাখা দরকার। ওবায়দুল কাদের বলেন, দেশের অনেক স্থানেই ছাত্র নেতাদের কথায় চলছেন শিক্ষকরা, যে বিষয়টি দুঃখজনক। বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি, মেধা যোগ্যতাকে পাশ কাটিয়ে দেখা যায় যে সবচেয়ে বড় তদবির যে করে সেই তদবিরের দিকে তাকিয়ে কর্মকর্তারা ভাবেন যে এনাকে খুশি না রাখলে তো আমার অসুবিধা, সেটা মনে করে নিয়োগের ক্ষেত্রে অনেকের প্রতি বৈষম্য করা হয়। সেপ্টেম্বরের শেষে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলার সাথে সাথেই পলিটিক্যাল রুম কালচার বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ ধরনের পলিটিক্যাল গণরুম থাকার বিধান, অলিখিত এই নিয়ম লিখিতভাবে বাস্তবে প্রায়োগিক বাস্তবতায় বন্ধ করে দিতে হবে। এতে কে খুশি হলো, কোন নেতা খুশি হলো, কে অখুশি হলো, তাতে আমাদের কিছু আসে যায় না। বিশ্বের সেরা 500 বিশ্ববিদ্যালয়ের মাঝে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান না হওয়ায় হতাশা প্রকাশ করেন সাবেক এই ছাত্রনেতা। 100টার মধ্যে তো আমাদের খুঁজে পাওয়াই যাবে না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। করোনায় দেশে আরও 38 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে 27,147 জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,907 জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 6.41%। নমুনা পরীক্ষা হয়েছে 29,756টি। এ পর্যন্ত শনাক্ত 15,40,110 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,919 জন। মোট সুস্থ 14,97,009 জন। মৃত 38 জনের মধ্যে পুরুষ 13 এবং নারী 25 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 17 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 7, খুলনায় 8, সিলেটে 3, রংপুরে 2 এবং ময়মনসিংহে 1 জন মারা গেছেন। দেশে প্রায় 70% মানুষ করোনার অ্যান্টিবডি অর্জন করেছে, এমনটাই মনে করেন ম্যাক্সেসে পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী। সকালে রেমন ম্যাক্সেসে ফাউন্ডেশন আয়োজিত ভার্চুয়ালি গণমাধ্যম সংলাপে তিনি কথা জানান। ডক্টর কাদরী বলেন, ভ্যাকসিন দিয়ে এই করোনাকে বিদায় জানাতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি। দেশে করোনা সংক্রমণের হার 6% নিচে নেমেছে। সবকিছু প্রায় স্বাভাবিকভাবে চলছে। সবশেষ ডেল্টা ও সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট চোখ রাঙাচ্ছে। করোনা সংক্রমণ কমার সাথে সাথে মানুষের জনসমাগম হচ্ছে।
ডেল্টা ভেরিয়েন্টের দাপটও কমেছে। ম্যাক্সেসে পুরস্কারজয়ী বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরি বলছেন, মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি বেড়েছে। 60 or 70% of the people now have antibodies. আমরা যৌথ স্টাডি করে দেখেছি দেশে 60 থেকে 70% মানুষ ভ্যাকসিন ছাড়াই হার্ড ইমিউনিটি অর্জন করেছেন। করোনার ধরন এমন নতুন ভ্যারিয়েন্টের সাথে সাথে সংক্রমণের হার নির্ভর করে। তাই আমাদের ভ্যাকসিন দিয়েই করোনা মোকাবেলা করতে হবে, স্বাস্থ্যবিধিও মানতে হবে। The SARS-CoV-2 goes up and then goes down. ভবিষ্যতে বিভিন্ন ভেরিয়েন্ট আবারও সংক্রমণের হার বাড়াতে পারে, তাই টিকার পাশাপাশি মাস্ক পরার উপর জোর দেন এই বিজ্ঞানী। Is Delta the last stage of the pandemic? I'm not so sure. করোনার ডেল্টা ভ্যারিয়েন্টই শেষ নয়, আরও নানা ভ্যারিয়েন্ট আসতে পারে। তাই আমাদের নিয়মিত নজর রাখতে হবে। বাংলাদেশের মানুষের দ্রুত যে কোনো পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতা করোনা মোকাবেলায় ভালো ভূমিকা রেখেছে। Compared to other conditions. আন্তর্জাতিক এই সংবাদ সম্মেলনে ডক্টর কাদরি ভেদাভেদ ভুলে বিশ্বের সব মানুষের জন্য ভ্যাকসিন নিশ্চিতের আহ্বান জানান। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। একজনের জমি অন্যের নামে রেকর্ড, হরহামেশাই হচ্ছে এ ধরনের নামজারি। আবার প্রকল্পের নামে সংরক্ষিত ও অভয়ারণ্যের জমিও বরাদ্দ হয়ে যাচ্ছে অপরিকল্পিতভাবে। দখল হচ্ছে সরকারি খাস জমি, জলাশয়। ভূমি খাতের এমন জালিয়াতি ও অব্যবস্থাপনা ঠেকাতে প্রায় ৩.৫ কোটি টাকার ৩টি প্রকল্প নিয়ে কাজ করছে ভূমি মন্ত্রণালয়। ভূমিমন্ত্রী জানিয়েছেন, ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশনের প্রকল্পগুলো বাস্তবায়ন হলে কমে যাবে মামলা মোকদ্দমা। ঘরে বসে অনলাইনেই পাওয়া যাবে সেবা। আলমগীর স্বপনের রিপোর্ট। স্বামীর মৃত্যুর পর অসহায় স্কুল শিক্ষক রেহানা পারভিন মাথা গোঁজা ঠাঁই নিয়ে পড়েছেন নতুন সংকটে। বাউনিয়ার জমজম কমপ্লেক্সের কেনা ফ্ল্যাটে উঠেছেন, কিন্তু ফ্ল্যাটের জন্য বরাদ্দ জমির নামজারি অন্যের নামে হওয়ায় সংযোগ দিতে পারছেন না বিদ্যুৎ, পানির। এজন্য ভূমি অফিসে ঘুরলেও মিলছে না সমাধান। পানি, বিদ্যুৎ না থাকলে তো কিছু করা যাবে না, থাকা যাবে না। এই যে ইস্যু গেছি ডেস্কুতে, ওনারা বলছে নামজারি লাগবে। অফিসে গেছি পরে ওনারা বললাম দেখা বলে যে আপনার নাই, জমি নাই। এখানে আসছি, এখানে এসে ওনারা আবার চেক করে বলে যে এই আপনার জমি আর নাই, সব খারিজ হয়ে গেছে। এখানে দেখলাম যে যতটুকু জমি আছে ততটুকু নাম খারিজ ওনারা ওভাবে করে নিয়ে গেছে। এই জন্য বলছি আপনার এটা সংশোধনের একটা উপায় আছে যে যেহেতু আপনি ওই দলিল একই দলিলে আছেন, তাহলে আপনারা মিসকেস করেন। মেহেরপুরের আবু ইউসুফ ভূমি অফিসে গিয়েছিলেন জমির রেকর্ডের সমস্যা নিয়ে। যে জমির এক অংশ রেকর্ড হয়েছে অন্যের নামে। অ্যাটিস্টেটে আমার নামে 11.5 শতক জমি রেকর্ড হয়েছে, কিন্তু ফাইনালে 10 শতক ফাইনাল রেকর্ড এসেছে। সেহেতু এইটা খারিজ করতে হবে। উনি বললে এটা সিভিল করেন না। এভাবে একজনের জমি অন্যের নামে রেকর্ড, নামজারির অসংখ্য অভিযোগ রয়েছে সারা দেশে। আবার সরকারি খাস জমি, জলাশয় দখলের পাশাপাশি অভিযোগ আছে সংরক্ষিত ও অভয়ারণ্যের জমি অপরিকল্পিতভাবে বরাদ্দের। এই অবস্থা থেকে বের হতে পুরো ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনে প্রায় ৩.৫ কোটি টাকার ৩টি প্রকল্প নিয়ে কাজ করছে ভূমি মন্ত্রণালয়। এর মাধ্যমে সব মৌজা ও প্লটের ডেটাবেস তৈরি, ডিজিটাল ভূমি জরিপ সহ পুরো ভূমি সেবা অটোমেশন করা হবে। ডিজিটাল সার্ভে হয়ে যাওয়ার পরে যখনই জমি পার্টিশন হবে, চেঞ্জ হবে, আমার কিন্তু ডিজিটালি ওটা মিউটেশনের সাথে সাথেই ম্যাপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে আমার আর ফার্দার জরিপের দরকার হচ্ছে না। আমার স্বপ্ন কি, মানুষ ভূমি অফিসে আর যেতে হবে না, আমি ঘরে বসেই সব সার্ভিস যাতে পায়। মেইনলি শুরু করব বরগুনা এবং পটুয়াখালী, এই দুই জায়গা থেকে আমরা শুরু করব ডিজিটাল সার্ভেটা। ওখানে আমরা দেখছি, এক্সপ্লোর করছি যারা এক্সপার্ট আছে এই লাইনে, প্রাইভেট কোম্পানি। 2025 সালের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন হলে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হবে জমি। ডেটাবেজের মাধ্যমে কে কোন প্লটের মালিক সুনির্দিষ্ট করা হবে। রেকর্ড নামজারি দ্রুত নিষ্পত্তিতে কমে যাবে মামলা মোকদ্দমা। আমরা এখন থেকে যে জরিপগুলো করব, সেই জরিপে আমরা কোনো প্লট শেয়ারিং করব না। যত ছোট প্লটই হোক, একটা প্লটের মালিক সিঙ্গেল, কোনো খতিয়ান শেয়ার হবে না। এনআইডি ভিত্তিক প্রত্যেকটা মানুষের আলাদা খতিয়ান হবে। এখন এগুলো নিয়ে আর মামলা মোকদ্দমা কেউ কোর্টে গিয়ে করবে না, যেটা আমাদের মূল জায়গা, যেটা নিয়ে হয়রানি বেশি হচ্ছে, কোর্টে যেতে হচ্ছে, এটা তার হবে না ইনশাল্লাহ। কারণ এটা তো একদম প্রপারলি আমরা সায়েন্টিফিক্যালি আমরা এটা করব। ভূমি মন্ত্রণালয় বলছে, ভূমি সেবার ডিজিটালাইজেশনের পুরো সুফল পেতে হলে সব সাব রেজিস্ট্রি অফিসকেও ডিজিটালাইজড করতে হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় শিলমুদি গ্রামের একটি ক্ষেতে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, নিজের ক্ষেতে সবজি তোলার কাজ করছিলেন আব্দুর রহিম। এ সময় ক্ষেতের মাঝখানে থাকা পল্লী বিদ্যুতের স্টিলের একটি খুঁটির সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার চিৎকারে ছুটে আসে প্রতিবেশী সুমন, ইউসুফ ও জুয়েল। ক্ষেতের পানি বিদ্যুতায়িত হয়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন তারাও। সেখানেই মৃত্যু হয় 4 জনের। পরে বিদ্যুৎ অফিসে খবর পেয়ে সংযোগ বন্ধ করে দিলে তাদের লাশ উদ্ধার করা হয়। পিলারটা আর্থিং হয়ে রয়েছে, রহিম সাহেব বলতে পারতাম। রহিম সাহেব যাই মনে ফানিতে নামছে, আর ওই ফিলার ধরছে, আর ফিলারে বাড়ি হালা গেছে, তো ফানিও আর্থিং হয়ে রয়েছে। তো এরা মনে করছে স্টক করছে, এরা যায় একজনের ধরতে গেছে, ধরতে যায় ওরা আর ওখানে। দর্শক, এই ঘটনার বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহতাসিম বিল্লাহ সবুজ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সবুজ, পোলের মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে কিভাবে মারা গেলেন 4 জন, এ বিষয়ে কি তথ্য রয়েছে? এছাড়া এ নিয়ে বিদ্যুৎ বিভাগের কারোর সাথে কি কথা হয়েছে আপনার? এখানে আমার পাশেই আব্দুর রহিম মার্কেট, এই মার্কেটের যিনি মালিক রহিম, তিনি আজকে সন্ধ্যায় যখন তার মার্কেটের পিছনে জড়িয়ে কাজে গিয়েছিলেন, সেখানে বিদ্যুৎ যে ফিলারটি রয়েছে সেখানে স্পষ্ট করার সাথে সাথে তিনি মারা গিয়েছিলেন। তবে অন্য যারা পাশে ছিলেন তারা মনে করছেন যে হয়তো তিনি অসুস্থ হয়ে বা স্ট্রোক করে পড়ে গিয়েছিলেন। তাকে উদ্ধার করার জন্য প্রথমে গিয়েছিল যে পাশে ওই মার্কেটেরই মুদি দোকানদার, তার ভাতিজা ইউসুফ। তিনি যখন উদ্ধার করছিলেন তখন তিনিও সুস্থ হয়ে মারা যান। এরপর তাকে উদ্ধার করার জন্য যান তার ভাগিনা সুমন, তিনিও আসলে মারা যান। পরপর আসলে এভাবে 4 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন। তিনিও আসলে মারা যান। পরপর আসলে এভাবে 4 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন। তো আমার সাথে এখন প্রত্যক্ষদর্শী একজন আছেন, আমি তার কাছে জানতে চাইবো যে তিনি কি দেখেছিলেন সেখানে। বলুন। সেখানে মনে করেন আসসালামু আলাইকুম, মনে করেন আগে পানি খরচ করতে মানে মনে করেন না পানি মেরে হাতে দিচ্ছে, মনে করেন বাগিনা গেছে, বাগিনা উড়ে গেছে, আর হ্যাঁ টান মারি হালাই ইয়ার বাতিটা গেছে, বাতিটার ওই ছেলে হাতে এখানে আমরা আসলে যারা আছেন, আমি কথা বলে জেনেছি যে আসলে গত কয়েকদিন থেকে তারা লক্ষ্য করছেন যে বিদ্যুৎ পিলারের আশপাশে কিছু মাছ বা সাপ মরে থাকতেন। তবে তারা মনে করে এটি যে আসলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে সেটি তারা ভাবতে পারেননি, এবং তারা বিদ্যুৎ অফিসের সাথে কথা বলার বা চিন্তা ভাবনা করছেন, কিন্তু এর মাঝে আজকে ঘটনাটি ঘটে যায়। আমি এখন যে ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। শরীয়তপুরে নিখোঁজের 3 দিন পর চাচার বাড়ির নির্মাণাধীন টয়লেটে পুঁতে রাখা অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে হত্যার কথা স্বীকার করেছে চাচি। মেয়েসহ তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 2 বছরের কুতুবুদ্দিনকে নিয়ে এভাবেই সটকে পড়েন চাচি নার্গিস। সেই দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। 3 দিনেও শিশুকে না পেয়ে মাদারীপুরের শিবচর থানায় অভিযোগ করে পরিবার। তদন্তে নামে পুলিশ। বিষয়টি নিশ্চিতের পর শুক্রবার ভোররাতে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় নার্গিসের বাড়িতে অভিযান চালানো হয়। নির্মাণাধীন টয়লেটে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার হয় শিশুটির মরদেহ। 16 তারিখ সারা দিন ভরা তাদের নিয়ে আমরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি। এক প্রকার জিজ্ঞাসাবাদে সে আজকে রাত্রে 2টার দিকে আমাদের থানায় জিজ্ঞাসাবাদ করাতে সে স্বীকার করে যে বাচ্চাটা তার নিজের ঘরের মধ্যে এরকম মাটির নিচে পুঁতে রাখে। বালুটা গর্ত করে তারপরে সে সেখানে সেই বাচ্চার ডেড বডিটা রাখার পরে আবার বালু দিয়ে সেই গর্তটা ভরাট করে সেখানে পানি টানি দিয়ে যাতে বোঝা না যায় যে এইটা গর্ত করা হয়েছে, সেখানে সে ইট দিয়ে ওই জায়গাটা ক্লোজ করে দেয়। স্বজনরা জানান, জমিজমা সহ পারিবারিক নানা বিষয়ে দেবর ইসমাইলের সাথে বিরোধ চলছিল নার্গিসের। মঙ্গলবার শিবচরে আসেন তিনি, সাথে ছিল মেয়ে হাফসা। তারপর থেকেই শিশুটির খোঁজ মিলছিল না। ভাই মরার পর থেকে সে আমাদের ফ্যামিলিকে দোষারোপ করতেছে যে আমরা তার স্বামীকে মেরে ফেলাইছি। তা সেই ক্ষতি সে আমার যে ভাইয়ের ছেলে মারা গেছে সেই ভাইয়ের কাছে বিয়া বইতে চাইছিল, তা আমরা তাকে নিই নাই। ও যাইবো না, মার কাপড় না দেব নিব না, যাইবো না, এই যখন আইয়া পড়ুন। ঘাতক নার্গিস ও তার মেয়েকে আটকের কথা জানিয়েছে পুলিশ। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ভুক্তভোগী পরিবারের। আটক করি আর মা আমার আর নাই মারি হলে আমার মেয়েরে ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা থেকে নিখোঁজের 5 দিন পর 3 ছাত্রীকে পাওয়া গেছে। গত রাতে রাজধানীর মুগদার মান্দা বস্তিতে খোঁজ মেলে তাদের। এরই মধ্যে 3 জনকে জামালপুরে নিয়ে এসেছে পুলিশ, রাখা হয়েছে ইসলামপুর থানায়। কমলাপুর রেল স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ প্রথমে নিশ্চিত হয় তারা জামালপুর থেকে রাজধানীতে এসেছে। পরে মুগদার মান্দা বস্তিতে তাদের সন্ধান মেলে। ব্রিফিংয়ে পুলিশ জানায় লেখাপড়া ভালো না লাগা ও মাদ্রাসায় বকাঝকা করায় ক্ষুব্ধ ছিল মিম, সূর্যবানু ও মনিরা। এতে স্বেচ্ছায় তারা মাদ্রাসা থেকে পালিয়েছিল। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর রেহমান সোবান বলেছেন, 1999 সালে সুশাসনের অভাবকে কারণ দেখিয়ে স্যামসাং কোম্পানি বাংলাদেশ থেকে কোরিয়াতে গিয়ে মোবাইল উৎপাদন শুরু করে। তিনি বলেন, যদি সে সময় স্যামসাং দেশে উৎপাদন শুরু করত তাহলে বাংলাদেশ হতো ইলেকট্রনিক্স পণ্যের বিশ্ববাজার। সকালে PRI আয়োজিত ভিয়েতনাম ও বাংলাদেশের রপ্তানি বিষয়ক এক ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন। রপ্তানি পণ্যে বৈচিত্র্য না থাকলে বাংলাদেশ আগামী দিনে অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের মধ্যে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন, অবকাঠামো উন্নয়ন করতে হবে, তা না হলে শুধু অর্থনৈতিক জোন থেকে রপ্তানি বাজারের সুবিধা আসবে না। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, উপনিবেশিক ব্র্যান্ডিং ইমেজ থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এক দশকে প্রযুক্তি খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। সামনের দিনগুলোতে বিশ্ব দরবারে টিকে থাকতে হলে প্রযুক্তি নির্ভরতার বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শিল্প খাতে দিন দিন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বিকেলে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি নিয়ে FDC-তে হয়ে গেল ছায়া সংসদ বিতর্ক। এতে বিরোধী দল ও সরকারি দলের সংসদ সদস্যরা পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। নারী উদ্যোক্তারা যদি 1 বছরে 70 লাখ টাকা পর্যন্ত আয় করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নারীদের কোনো রকম কর দিতে হবে না। ভিয়েতনামের টেকনোলজিগুলো দেখি, তারা যেভাবে তাদের চক্ষু প্রযুক্তিতে কাজে লাগিয়েছে, কেন লাগাতে পেরেছে ম্যাডাম স্পিকার? তারা তাদের নিজেদের দেশে বিনিয়োগ করেছে, তাদের নিজেদের দেশে তারা দক্ষ জনশক্তি করে তুলেছে। দু দলের বিতর্ক শোনেন পরিকল্পনা মন্ত্রী, বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে সরকার শিল্প খাতকে আরো বেশি প্রযুক্তি নির্ভর করছে। এর মধ্যেই সারা দেশে ইন্টারনেট ছড়িয়ে দিতে এক দেশ এক রেট চালু করেছে। অটোমেশন করা হচ্ছে শিল্প কলকারখানাকে। 21 শতকের আহ্বান, জ্ঞান বিজ্ঞানের আহ্বান, মুক্তির আহ্বান, স্বাধীনতার আহ্বান, এদিকে হাত বাড়াতে হবে এবং এই জন্য আমাদের প্রয়োজন প্রচুর বিনিয়োগের। আমাদের সরকার বিনিয়োগ করতে হবে শিক্ষায়, প্রযুক্তি ক্ষেত্রে, টেকনোলজিতে। এর কোনো বিকল্প নেই। তবে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান পরিসংখ্যান তুলে ধরে বলেন, এখনও প্রযুক্তিতে অনেক পিছিয়ে বাংলাদেশ। ইন্টারনেট গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 137টি দেশের মধ্যে 135তম। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তুলে ধরেন 10টি সুপারিশ। ইথিওপিয়া, উগান্ডার মতো দেশ বাংলাদেশ থেকে ইন্টারনেট সুবিধা এগিয়ে রয়েছে। সুতরাং চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করতে হলে আমাদেরকে ইন্টারনেট সুবিধা, ইন্টারনেট গতি, স্বল্প মূল্যে ইন্টারনেট আমাদেরকে প্রোভাইড করতে হবে। তা না হলে আমরা কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের যে সুবিধা সেই জায়গায় আমরা প্রবেশ করতে পারবো না। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। পরে সরকারি দল নর্দার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হন বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত 5,000 মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেলে উপজেলার কয়েতপাড়া ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, আটা, তেল, চিনি, আলু, পেঁয়াজ ও ডাল। এ সময় রফিকুল ইসলাম বলেন, করোনাকালে উপজেলার লক্ষাধিক মানুষ রংধনু গ্রুপের পক্ষ থেকে নগদ টাকা, খাদ্য সামগ্রী ও পরিধেয় বস্ত্র উপহার হিসেবে পেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান। শহীদ খালেক ইব্রাহিম জেনারেল হাসপাতালে রহিম হানিফ আইসিইউ ও ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান উদ্বোধন করেন। কর্তৃপক্ষ জানায়, এখন থেকে রোগীরা হাসপাতালে আইসিইউ ও ডায়ালিসিসের সুবিধা পাবেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় ও দেশের স্বাস্থ্যসেবায় অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ এশিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হানিফ।
মেক্সিকোর স্বাধীনতার 200 বছর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট অংশ নিয়েছে। স্থানীয় সময়ের সকালে মেক্সিকো সিটিতে আয়োজিত প্যারেড থেকে বাংলাদেশের চৌকস প্যারেড কন্টিনজেন্ট মেক্সিকোর রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করা। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সুলাইমান। প্যারেডে অংশগ্রহণকারী 39 জনের মধ্যে সেনাবাহিনীর 21 জন, নৌবাহিনীর 8 জন, বিমান বাহিনীর 8 জন এবং সশস্ত্র বাহিনী বিভাগের 2 জন ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীকে দেয়া হয়েছে সার্বিক দায়িত্ব। মেক্সিকো সরকারের আমন্ত্রণে সেপ্টেম্বরের 10 তারিখে এই কন্টিনজেন্ট সেখানে যায়। চীনের প্রেসিডেন্টকে গণমানুষের নেতা হিসেবে আখ্যা দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। চীনের গণমাধ্যমকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে শি জিনপিং এর প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। বলেন, বিশাল জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও চীনের পক্ষে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হয়েছে, যার মূল কারণ শি জিনপিং এর যোগ্য নেতৃত্ব। এ সময় করোনা মহামারী, সীমান্ত সংঘাত, অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন ইস্যুতে চীনের প্রেসিডেন্টের কার্যকর পদক্ষেপের উল্লেখ করেন পাক প্রেসিডেন্ট। বলেন, যেভাবে করোনা মোকাবেলার মাধ্যমে আবারও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এসেছে চীন, তা অনন্য এক উদাহরণ। তার অভিমত, চীনের বিভিন্ন উদ্যোগের কারণে বৈশ্বিক অর্থনীতিতে এসেছে ইতিবাচক পরিবর্তন। সাফ ফুটবল আসর শুরুর 13 দিন আগে সরিয়ে দেয়া হলো জাতীয় দলের হেড কোচ জেমি টেকে। 2 মাসের জন্য সেই দায়িত্ব পেয়েছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। সোমবার লিগের খেলা শেষে এ বিষয়ে কথা বলেন তিনি। জেমিডের ঘোষিত সাফ ফুটবলের 35 সদস্যের প্রাথমিক স্কোয়াডও বাতিল করা হয়েছে। দ্রুতই ঘোষণা করা হবে নতুন স্কোয়াড। সাফ নিয়ে একের পর এক নাটক চলছে বাফুফেতে। এবার টুর্নামেন্টের 13 দিন আগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে হেড কোচ জেমি ডেকে। 2018 সালে দায়িত্ব নেবার পর এই ব্রিটিশ বংশোদ্ভূত কোচ দল নিয়ে চালিয়েছেন অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা, সে কারণে পাননি সাফল্যের দেখা। দল গঠনেও প্রতিবারই তিনি জন্ম দিয়েছেন নানা বিতর্কের। এসব কারণে তার উপর অসন্তুষ্ট ছিল বাফুফে। এবার তার সূত্র ধরেই ভবিষ্যৎ পরিকল্পনা থেকে বাদ পড়তে হলো এই ইংলিশ কোচকে। নেপালে এবং কিরগিজস্তানে এই 2 জায়গাতে আমাদের রেজাল্ট আমাদের কাছে আশানুরূপ হয়নি। আগামী 2 মাসের জন্য 3টি টুর্নামেন্টের জন্য আমরা আমাদের ন্যাশনাল টিমের কোচ জেমি ডেকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। তবে জেমিকে আপাতত দায়িত্ব থেকে দূরে রাখার সিদ্ধান্ত হলেও বাফুফেতে তার ভবিষ্যৎ জানা যাবে 2 মাস পর। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান একথা জানিয়ে বলেন, সাফ চ্যাম্পিয়ন সহ আগামী 2 মাসের জন্য দায়িত্বে থাকবেন বসুন্ধরা কিংসের অভিজ্ঞ স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। তার কোচিং আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের প্লেয়ার সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে, আমাদের তার নিজস্ব প্লেয়ার সম্বন্ধে, তার অপোনেন্ট প্লেয়ার সম্বন্ধে, সকল সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে। সেই ভিত্তিতে তাকে আমরা সিলেকশন করেছি আমরা। সেই সাথে জেমিডের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 34 সদস্যের প্রাথমিক দলটিও বাতিল করেছে বাফুফে। 2-1 দিনের মধ্যেই ঘোষণা করা হবে নতুন স্কোয়াড। পেশাদার লিগে বসুন্ধরা কিংসের কোচের দায়িত্বে থাকা অস্কার ব্রুজন বাফুফের এমন সিদ্ধান্তে এখনই কথা বলতে রাজি নন। বললেন, জাতীয় দল নিয়ে কথা হবে সোমবার লিগের ম্যাচ শেষে। আমি এখনো কিংসের কোচ। লিগ শেষ না হওয়া পর্যন্ত আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। সোমবার আমার শেষ ম্যাচ, এরপরে আমি আপনাদের জাতীয় দল নিয়ে সকল প্রশ্ন উত্তর দেব। তবে ব্রুজন আর জেমিডে দুজনের কাউকেই না জানিয়ে কোচের দায়িত্ব বদলের বাফুফের সিদ্ধান্তটি চরম অপেশাদারিত্ব বলে মন্তব্য করেন বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর। যাকে কোচ দেওয়া হবে তার সাথে ফাইনাল করে হি ইজ অ্যাগ্রিড অর নট, তারপরে আমার মনে করলে ভালো হতো। আগে থেকে চিন্তা ভাবনা করে যদি তাকে বাদ দিতে হয়, আমার মনে হয় মাসখানেক আগে থেকে করে তারপর দেওয়া উচিত ছিল। এদিকে সাফের 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও নতুন করে সাজানো দল নিয়ে এবার চূড়ান্ত বাজি খেলতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।